প্রধান লাকি বাসার, অ্যাডভোকেট লাকি বাসার সহ আপনারা যারা মানবাধিকার কর্মীরা আছেন সবাইকে আমার নমস্কার। আসলে কি এমন একটা অবস্থা, আমরা অনেক কথাই বলতে পারি, অনেক কথাই বলা যায়। আমাদের পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সেগুলো সবই আসলে আমার কথা। আমি ভাবছিলাম যে কি বলবো, কারণ আমরা এমন একটা জায়গায় আমরা আছি যেখানে আমরা যদি সত্য কথা বলি আমাদের ট্যাগিং দেওয়া হয়, আমাদের কথায় কথায় ভারতের দালাল বানিয়ে দেওয়া হয়, আমাদের কথায় কথায় আমাদের ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হয়, আমাদের কথায় কথায় অর্থাৎ আমাদের বানানো খুব সহজ। এই যে যারা আমাদের নিয়ে বানিয়ে দিচ্ছে সেটা, এই যে এখন আমরা যেগুলো ফেস করছি এগুলো কিন্তু আমাদের জন্য নতুন কোনো বিষয় না। আপনি দেখুন আজকে বাংলাদেশে যে এই যে মব, যেটাকে আমরা মব জাস্টিস বলি, আসলে মব জাস্টিস না, এটা হবে হলো মব ক্রাইম। এই যে মব ক্রাইম আমরা এখন দেখছি, এই মব ক্রাইম দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য নতুন হতে পারে, কিন্তু আমাদের জন্য কিন্তু এটা নতুন না। আমরা সেই মব ক্রাইম আমরা শুরু থেকে দেখে আসতেছি যে আমাদের উপরে কোনো কিছু হলে লোকজন জড়ো করে বুধবার বৃহস্পতিবার দিন ঘৃণার বাতাবরণ তৈরি করে শুক্রবার দিন হামলা করা, এটা আমাদের কাছে একটা কমন একটা বিষয়। এবং এটা যেমন এই সময় আমরা দেখছি, আগের সময় দেখছি। আমার মনে পড়ে 2011 সালে জনকণ্ঠতে একটা রিপোর্ট হয়েছিল, সেখানে যে দেশকে শিরোনাম ছিল এরকম যে দেশকে অস্থিতিশীল করার জন্য, শিক্ষাঙ্গনে অস্থিতিশীল করার জন্য সক্রিয় মৌলবাদী গোষ্ঠী। আপনারা জনকণ্ঠে, আমার যদ্দূর মনে পড়ে 2011 সালের 18 অক্টোবর সম্ভবত জনকণ্ঠের একটি বিশেষ প্রতিবেদন, এবং সেখানে দেশের সবকটা গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো জনকণ্ঠ নিউজ আকারে প্রকাশ করেছিল। আপনি দেখুন সেই 11 সালে যে রিপোর্টটি আছে, আপনি যদি সেই পুরনো আর্কাইভ থেকে সেটি পড়ুন, সেখানে একেবারে স্পষ্টভাবে আছে যে কিভাবে দেশের হিন্দু শিক্ষিত অংশটাকে কিভাবে ধ্বংস করতে হবে, কিভাবে তাদের চাকরিচ্যুত করতে হবে, এবং সেই নীল নকশা এখনো চলছে, কন্টিনিউ চলছে। এবং গত সময়ের আমলে, সরকারের আমলে দেখলাম সেই ধানমন্ডি বয়েসের মদন মোহন দাস নামে একজন শিক্ষককে নিয়ে যে শুরু হলো, আমাদের চোখে পড়ে, এর আগে অনেক ঘটনায় চোখে পড়ে, এর পরবর্তীতে এই যে এখন চলছে, কথা নেই বার্তা নেই, কেউ কারো কোনো প্রমাণের দরকার নেই, শুধু কেউ বললেই হলো যে আমার ধর্ম অনুভূতিতে এবং আমার ধর্ম নিয়ে আঘাত করেছে, আমার নবীকে কটূক্তি করেছে, আমার ধর্মীয় ব্যক্তিত্বে এটা বলেছে, আমার ধর্মীয় গ্রন্থ নিয়ে এটা বলেছে, কোনো প্রমাণের দরকার নেই, কোনো ব্যক্তি একটু মুখ দিয়ে কেউ বললেই হলো। তাহলেই এই ঝাঁপায়া পড়া মানুষের উপর যে এই যে হামলা, আক্রমণ, এটা কি আসলে একটা সুস্থ দেশে হতে পারে আজকে? তাহলে এই যে বিষয়গুলো, যেটা অমানবিকতা, আমি মনে করি জগতে যা করবে সকল কিছু এই জগতেই তার প্রতিদান আসে। আজকে আমি সংখ্যালঘু, আজকে আমার উপর যে অন্যায়গুলো হচ্ছে সবাই জানে, ওপেন সিক্রেট, তারপর আমরা কথা বলি না। এবং আমরা যে কথা বলি না, বলতে ভয় পাই, প্লাস সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কিন্তু বিশাল একটা অংশ বিষয়গুলো বোঝে। তারা বোঝে না তা না, তারাও কথা বলছে না। কিছু মানুষ ভয়তে কথা বলছে না, কিছু মানুষ ইচ্ছে করেই বলছে না। তা আমি বলি যে এই যে অমানবিকতা যে দিনের পর দিন হচ্ছে, আজকে বলবো যে ভাই, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার চোখের সামনে দেখুন একজন পোশাক শ্রমিক, একজন নিম্নবিত্ত একটা মানুষ, সেই মানুষটাকে সে কি বলছে না বলছে শুনলাম, জানতে পারলাম আমরা প্রশাসনের মাধ্যমে যে আধা ঘন্টার মধ্যে ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলা। সেই লোক ধর্মীয় অনুভূতিতে কি আঘাত দিয়েছে বলে সেই লোকটাকে একটা মব ক্রাইম তৈরি করে সেইখানে সেই লোকের, আপনি দেখুন একটা মানুষ তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করে গাছে ঝুলিয়ে সেই মানুষটাকে, সেই ব্যক্তিকে তার গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, এটা কি আমরা বাংলাদেশে বাস করি? এরকম ঘটনা, এগুলো কি আজকে আমরা বাংলাদেশে এগুলো কি দেখতেছি? যে মৃত ব্যক্তি কবরে, সে কবরে যেও শান্তি নাই, কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে আমরা তো এটা বাঙালি,
এই বাংলার একটা সংস্কৃতি আছে। এই বাংলা রুক্ষ মরুভূমি না। এই বাংলার একটা এই বাংলা সুজলা সুফলা, আমার যে মানে সুন্দর একটা পরিবেশ, কিভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলা হইতেছে, কিভাবে একটা ধূসর, মানে আমরা শুধু ধুধু 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 মরুভূমি বানিয়ে ফেলা হচ্ছে। কি এগুলো তো ভালো না। এই যে যা হচ্ছে, আপনি বলুন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ববোধ, সেখানে আমি যখন দেখি অনেক শিক্ষিত মানুষ ফেসবুকে পোস্ট দিচ্ছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, এই যাকে মেরেছে মারার পক্ষে পোস্ট দিচ্ছে, এবং তারা সব অনেক ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট। আমি যখন এগুলো দেখি আমার মনে হয় যে হায় রে, আমরা এই কারা আমার আশেপাশে, কাদের আশেপাশে আমরা আগামীতে বেঁচে থাকবো কেমনে? আপনার মনে আছে গত 4ই জুলাই আমার উপর একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মব হয়, এবং আপনারা তো পরবর্তীতে দেখেছেন পত্রিকাগুলো একটা কমন বয়ান থাকে, কি ছাত্রজন, আসলে না, বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, এবং তারা যে রাজনৈতিক গোষ্ঠী, আপনারা তো পরবর্তীতে চাকসুর ইলেকশনে দেখেছেন যে তারা ইলেকশনে প্রচার করেছে, ইলেকশনে এসেছে, তারা সক্রিয় রাজনৈতিক কর্মী, সক্রিয় একটা ধর্মীয় রাজনৈতিক সংগঠনের, ধর্মীয় একটি না 3-4টি রাজনৈতিক ধর্মীয় সংগঠনের রাজনৈতিক কর্মী। তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার একটা প্রফেশনাল কাজে আমার চাকরির ভাইবা, এবং আপনি দেখুন আমার সাথে যারা অন্য ইউনিভার্সিটি আমার সাথে যারা আছে সব প্রফেসর হয়ে গেছে, আর আমি অ্যাসোসিয়েটও হইতে পারি না। আমার সেই অ্যাসোসিয়েট ভাইবেতে, কারণ কি আমি ওই আমলেও আমাদের নামে ট্যাগিং চলছে, ওই আমলেও এই আমলে, অর্থাৎ আমাদের জন্য কিন্তু আমি সেটাই বললাম যে আমরা যারা মাইনরিটি অধিকার নিয়ে কাজ করি, আমাদের জন্য সব আমলই একই আমল, সব আমল আমাদের কোনো এই আমল সে, আপনি দেখুন আমরা সেই আমলেও ভিকটিম হয়েছি, আমি এই আমলেও, তো তার মানে আমার কাছে হ্যাঁ কি হয়েছে, মাত্রা কোথাও একটু বেশি কোথাও একটু কম, কিন্তু আমার কাছে তো মনে হয় না যে আমি এই বিষয়গুলো, সেই আমলেও আমরা একটা সত্য কথা যখন লিখতাম, সংখ্যালঘুর পক্ষে লিখতাম, আমার ট্যাগিং করতো তুই ভারতের দালাল, তুই অমুক, আমার নিচে কমেন্টে। এই আমলে কি হচ্ছে, গত আমলে হয়তো কমেন্টে লিখতো তুই ভারতের দালাল, আর এই আমলে লেখে যে তোরে মেরে ফেলবো, তুই ভারতের দালাল, তোকে মেরে ফেলবো, মানে আরেক 2-3টা বাক্য একটু বেশি। আগে হয়তো একটা বাক্য লিখতো, এখন 3টা বাক্য লেখে। তাহলে এই হলো পার্থক্য, কিন্তু তাহলে আপনি দেখুন, অথচ আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে এরকম হয়েছে, এটা কি হওয়ার কথা? আপনি মহাভারতে উদ্যোগ পর্বে একটি শ্লোক আছে যে একটা ছাত্র তখনই কুছাত্র হয়, সে আর ছাত্র থাকে না, সে আর বিদ্যার্থী থাকে না, কখন 7টা দোষ তার মধ্যে যদি আসে। তার মধ্যে একটা মহাদোষ বলছে গোষ্ঠীং চাপল্যেবচ, অর্থাৎ এই যে চঞ্চল্য করে, লোক জড়ো করে যদি সে মানুষের উপর হামলা করে, মহাভারতে আছে। তাহলে এই যে মানুষের উপর লোক জড়ো করে হাউমাউ করে হামলা করা, এই যে মব, এই মব ওই মহাভারত আমলেও নিষেধ করা আছে যে একজন ছাত্র যদি এই মবের সাথে যুক্ত হয়, সে আর ছাত্র থাকবে না, সে কুছাত্র হয়ে যাবে। তাহলে আজকে এই যে অবস্থা, আমি মনে করি কি দেশের সার্বিকভাবে অনেক কথা বলা যায়, অনেক কথা। তো আমরা এত সমস্যা, আমাদের এত অমানবিকতা আমাদের উপর হচ্ছে, সেই জায়গায় আমি মনে করি এই যে হিউম্যান রাইটস, এই যে কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস, এই যে SRCBM, তারা কিছুটা হলেও ডকুমেন্টেশন করছে। আজকে বাংলাদেশে এই ঘটনাগুলো যদি আমরা অনেক আগে থেকে ডকুমেন্টেশন করতে পারতাম, ইংরেজি বাংলাতে ডকুমেন্টেশন করতে পারতাম, আমাদের উপর এই অত্যাচার অর্ধেকে নেমে আসতো, আপনি বিশ্বাস করুন। কিন্তু আমরা আজকে হাউমাউ কাউ করতেছি, এ ওরে দোষ দিতেছি, সে তারে দোষ দিছি, শুধু ডকুমেন্টেশন করতেছি না দেখে আমাদের একই ঘটনা রিপিটিশন করতেছে হাজার হাজার। একটা আপনারা দেখবেন যে পালেরা যে প্রতিমা বানায়, একটা প্রতিমার মুখ দিয়ে সেই প্রতিমা দিয়ে হাজার হাজার প্রতিমা বানায়। এরা ওই যে ধর্মীয় অনুভূতির যে একটা ছক বানাইছে, যে একটা সাঁচ বানাইছে, সেই একই সাঁচে আপনি দেখুন তো, সেই 11 সালের ধানমন্ডি বয়েসের মদন মোহন দাস থেকে এই পর্যন্ত কত হাজার ঘটনা ঘটে গেছে। এই সকল হাজার ঘটনার কি আপনার কাছে ডকুমেন্টেশন আছে? কোন সংগঠনের কাছে আছে? থাকলেও তারা বলে হ্যাঁ আমার কাছে আছে, দেয়া যাবে না। আরে বাবা, বাংলাদেশের হিন্দু বেঁচে থাকতে পারতেছে না, আজকে 7% চলে আসছে। তোমরা এক একজন যারাও ডকুমেন্টেশন করতেছো, তারা বলে আমাদের কাছে আছে, তোমরা ফেসবুকে দিয়ে দাও, ওয়েবসাইটে দিয়ে দাও, দিচ্ছে না। যাদেরই বলি আপনার কাছে তথ্য আছে, আপনারা দিয়ে দেন, না আমাদের তথ্য দেয়া যাবে না, কনফিডেন্সিয়াল সবার।
যতগুলো মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করি বলে কনফিডেন্সিয়াল। কেন রে বাবা, আমি বেঁচে থাকতে পারতাছি না? আজকে যদি তুমি এইগুলো লিঙ্ক তোমার ওয়েবসাইটে দিতা, তোমার ফেসবুক পেজে দিতা, তাহলে আজকে এগুলো নিয়ে সার্চ করলে সেই তথ্যগুলো পেত, সাধারণ মানুষ আরো চাইতো, বা এআইও তথ্যগুলো আপনাকে দিতে পারতো। কিন্তু সবাই তাহলে তুমি কি হয়েছে, এনজিওরা যেমন মানুষের, গরিব মানুষকে নিয়ে বা এরকম করে গবেষণা করে তারা তথ্য রেখে তারা বিভিন্ন ডোনারদের সাথে যোগাযোগ করে, তো আমারও সেরকম হয়ে যাচ্ছে। তো আমরা বলবো যে আমরা যারা এই তথ্য নিয়ে কাজ করব, তথ্যকে ওপেন করে দেব, সকল তথ্যগুলো যেন মানুষের কাছে যায়। মানুষের কাছে যত বেশি যাবে এই মানুষ জানতে পারবে। আপনি দেখুন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টগুলোতে পৃথিবীর অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাতির কথা নিয়ে অনেক বড় বড় লাইন আছে, প্যারা আছে, আর আমাদের মাইনরিটি নিয়ে একটা লাইনও ভালো করে নেই। কারণ কি, আমরা ঠিক মতো ইংরেজি ভাষায় আমাদের উপর এই অত্যাচারগুলো আমরা ডকুমেন্টেশন করতে পারি নাই। আজকে কোনো একটা ঘটনা ঘটলেই আপনি মন্দিরের মধ্যে পুরোহিতকে হত্যা করা হয়েছে, না চোর এসে মেরে গেছে, মানে আগেই বয়ান রেডি থাকে। ধরা না পড়লে মন্দিরে ভেঙে গেছে, ধরা না পড়লে অজ্ঞাত পরিচয়কারী দুষ্কৃতিকারী একেবারে কমন থাকে, আর ধরা পড়লে সে মস্তিষ্ক বিকৃতি, পাগল, হ্যান ত্যান। আজকে দেখুন, যেই লোকটা নাটক করলো যে তাকে গুম করা হয়েছে, হ্যান করে, সে ধরা পড়লো। এরকম একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, এবং তাকে যারা উস্কানি দিয়েছে তাকে ওই সময় লাইভ করে যে পুরো দেশকে কি একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই একটা সপ্তাহ ব্যাপী, সেই ব্যক্তিকে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ওরকম একটা ঘটনা যদি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কোনো ব্যক্তি করতো, সে তো যেতেই তার পুরো এলাকা, তার ওই জেলায় কোনো হিন্দু ঠিকমতো শান্তিতে থাকতে পারতো না। এমন প্রপাগান্ডা চালানো হতো। তাহলে একটা রাষ্ট্রে যদি এটা দেখার, যদি আজকে সংখ্যালঘু সম্প্রদায়, আমি মনে করি কি জানেন, যে এই যে যারা দেশের যে প্রতিনিধিরা আছে, রাষ্ট্রযন্ত্র আছে, তারা যদি আজকে এক টেবিলে বসে, আজকে অনেক সময় গেছে, এক টেবিলে বসে আমাদের সাথে কথা বলা উচিত। তারা আমাদের কথা শুনুন, শোনারও প্রয়োজন আছে এই মাইনরিটিদের। আপনারা সিলেক্টিভ কয়েকজন মাইনরিটি, কিছু লোকজন দেখা যায় আপনারা একটা ঝুড়িতে অনেক ফল আছে, সেখান থেকে সিলেক্ট করে কোন একটা ফলকে নিয়ে আপনি যদি বলবেন ওইটা পুরোটা ঝুড়ির ফল, এটা হবে না। আপনারা সিলেক্ট করে দুই একজন মাইনরিটি, আপনারা প্রতিনিধি, আপনাদের সাথে সম্পর্কিত, আপনাদের সাথে আপনারা জানেন এই ব্যক্তিগুলো কিছুই বলবে না, সেই ব্যক্তিদেরই ডাকেন, সেই ব্যক্তিরই কথা শুনেন, সেই ব্যক্তিরই এভাবেই চলছে। সত্যি সত্যি যদি আপনাদের হৃদয়ে ওরকম বাসনা থাকতো যে না আমরা কল্যাণ করব, কল্যাণ করার জন্য আপনারা একটা দিন, এই যে ঐক্যমত্য কমিশন রিপোর্ট দিয়ে দিল, এতগুলো মিটিং করলো ঐক্যমত্য কমিশন, একদিন তাদের মনে হয় নাই যে একদিন সব মাইনরিটিদের একদিন ডাকি, তাদের কথা একদিন শুনি না। সেখানে আমি শুনলাম যে গোবিন্দ দার সাথে তো বর্তমান সরকার বা এদের অনেক ভালো সম্পর্ক। তাহলে সেই গোবিন্দ দা একাধিকবার আমি শুনেছি যোগাযোগ করেছে, চিঠি দিয়েছে। তাহলে গোবিন্দ দার সাথে এত খাতির, গোবিন্দ দা এদের বিভিন্ন অনুষ্ঠানে বা এই সরকারকে যারা ব্যাগ দিচ্ছে তাদের অনুষ্ঠানে স্টেজে যে যারা কিন্তু উনি বক্তব্য দেয়, তাহলে গোবিন্দদার সাথে এত খাতির, সেই গোবিন্দদাই যদি সুযোগ না পায় তাহলে অন্য হিন্দুরা তো পাবেই না। তাহলে সেই গোবিন্দদা তাদের কাছের লোক, তারও কথা শুনতে চায় না। তার মানে কি একটা বাস্তবতার মধ্যে আমরা আসি, যে আজকে আমরা যে কথা বলবো, তাহলে ভয়ঙ্কর একটা বিষয়। সেই জায়গার থেকে সমাধান কি, আমরা আমাদের তরুণ প্রজন্মকে বোঝানো, বাস্তবতা বোঝানো, যে কেউ এদের উস্কানিতে কেউ পড়বেন না, এবং আমরা যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যেন আমরা সত্যি সত্যি ডকুমেন্টেশন করে, এই যে আমরা কোনো অন্য কোনো দেশের কাছে বিচার দিতে চাই না, আমরা আমাদের দেশের কাছে, দেশের এই মানবতার কাছে, রাষ্ট্রযন্ত্র, আর যদি বিচার দিই আমরা জাতিসংঘ, বাংলাদেশে তো জাতিসংঘের প্রতিনিধি আছে, তার কাছে যেয়ে দেব, যাতে বলতে না পারে যে কথায় কথায় বলে না অমুক দেশে গেছে। আমরা অন্য কোনো দেশে যেতে চাই না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের কাছে বিচার দেব। আর না হলে আমাদের পুরো পৃথিবীর অভিভাবক হিসাবে, সবার অভিভাবক হিসাবে যে জাতিসংঘ, তার তো প্রতিনিধি আছে, তার তো এখানের অফিস আছে, তাদের কাছে বিচার দেব, তাদের কাছে ডকুমেন্টেশন গুলো দেব, যে দেখুন আজকে আমি যদি 10টা দিই, একটাতেও তারা রেসপন্স করবে না। আমি তো দিচ্ছিই না, আমি তো যাচ্ছিই না, আমি তো যোগাযোগই করছি না। কারণ কি, ভাষার একটা ব্যারিয়ার, ইংরেজি ভাষার প্রতি আমাদের একটা ভীতি। তো এখন তো সেই ব্যারিয়ারটা কমে গেছে, কারণ গুগলে আপনার ভুল হোক, অ্যাটলিস্ট নিউজটা আপনি ইংরেজিতে এই যে অনুবাদ করে আপনি তো দিয়ে দিতে পারছেন। অনেক কিছুই করা সম্ভব। তো আমি আপনাকে বলবো, আমাদের যাই করতে হবে
গুছিয়ে কাজ করতে হবে মানবতায়, কারণ আমার এই 7% মানুষগুলোকে রক্ষা করতে হবে। এখনো প্রায় 45 থেকে 48টা উপজেলায় হিন্দুদের সংখ্যা 25%-এর উপরে। তাহলে এই মানুষগুলোকে তো রক্ষা করার প্রয়োজন আছে। আজকে বাংলাদেশে নাই করে যতগুলো মানুষ আছে প্রায় 2 কোটি প্লাস, ইউরোপের 5টা 7টা দেশ মিলেলে 2 কোটি মানুষ হয় না। তাহলে নাই করে যে মানুষ আছে সেই মানুষগুলোকে রক্ষা করা দরকার, এবং এই মানুষগুলোর মানবতা যে লঙ্ঘিত হচ্ছে সেটা মানবতার ভাষায়। হ্যাঁ, আজকে HRCBM এর মতন শুধু একটা না, আমি মনে করি আমাদের এরকম মানবাধিকার সংস্থা মাইনরিটির অধিকার নিয়ে কথা বলবে। শুধু মাইনরিটি মানে যদি শুধু হিন্দু তা না, যে আজকে বহু মানুষ, সংখ্যাগরিষ্ঠ অংশের মধ্যে বহু মানুষ মাইনরিটি আছে যে কথা বলতে পারছে না, তাদের মত প্রকাশে তারাও কিন্তু, আমরাও যেমন আক্রান্ত হচ্ছি তারাও আক্রান্ত হচ্ছে। তাহলে এই যে সকল মাইনরিটিরা কিন্তু, আমরা কিন্তু এই যে সকল মাইনরিটিকে আমরা একসাথে কি একজন আরেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যে সব মাইনরিটিরা যে আমরা এই যে একটা কমন জায়গা থেকে একটা ন্যারেটিভ সেট করে দিয়ে এই বয়ানের বাইরে যেই যাবে তুমি আমার দুশ্মন, তুমি আমার শত্রু, এই যে একটা অসহিষ্ণুতা, কি পরিমাণে অসহিষ্ণুতার একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে আমাদের কথা বলতে হবে এবং কথা যদি আমরা না বলি, কথা যৌক্তিকভাবে, উল্টাপাল্টা না, কাউকে গালি দিয়ে না, উস্কানি দিয়ে তা না, যৌক্তিকভাবে আপনি কথা বলবেন, এবং আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষরাও কিন্তু বুঝতে পারবে যে আসলে বিষয়গুলো এরকম না, বিষয়গুলো এরকম। তো আমি আপনাকে বলবো যে বাংলাদেশে হিন্দুদের সংক্ষেপে 3টি সমস্যা আমার মনে হয়েছে, 3 রকমের সমস্যা। এই 3 রকমের মধ্যে অনেক প্যাকেজ আছে। একটা হলো যে রাষ্ট্রযন্ত্রের বিমাতা সুলোপাচন। ওই যে দেখবেন যে একজন কিছু বলে নাই, তার মানে কিছু বলছে না বলছে প্রমাণ নাই, সেই মাইনরিটি ছাত্রদের গ্রেপ্তার, মানে তারা বহিষ্কার হয়ে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ একই ওই ইউনিভার্সিটির সংখ্যাগরিষ্ঠ একটা ছাত্র যদি যা খুশি তাই বললেও তার কিছু হচ্ছে না। এবং বহু আইন, বহু কিছু, এমনকি ফান্ড, রাষ্ট্রের বরাদ্দর দিকে আপনি তাকালেই দেখবেন, হ্যাঁ, যে কিভাবে দেশের ধর্ম মন্ত্রণালয় একটা বিশেষ ধর্মের মন্ত্রণালয় হয়ে গেছে। এখানে আপনি সংখ্যালঘুদের অধিকার কতটুকুন, বা আমি কতটুকুন কি আমি পাচ্ছি, দুর্গাপূজার সময় একটা সামান্য একটা থোক বরাদ্দ বিভিন্ন মন্দিরগুলোতে দিয়ে সেটার যে ক্যাম্পেইন চালানো হয়। আমার যে আজকে রাষ্ট্রযন্ত্র যদি আজকে আমাকে ওরকম করতো, যে আমার বোঝা উচিত যে এই দেশের সংখ্যা 2 কোটি মানুষের ধর্মীয় শিক্ষার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই 2 কোটি মানুষের কি ধর্মীয় শিক্ষা নাই? আজকে আমরা পাঠ্য বইতে হিন্দু ধর্ম পড়ি, একটা ইউনিভার্সিটিতে হিন্দু ধর্ম শিক্ষা ডিপার্টমেন্ট নাই, প্রায় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। তাহলে সেখান থেকে পড়ে তারা ইসলাম শিক্ষা বই লিখছে। আর আমাদের তাহলে হিন্দু ধর্ম বইটা যারা লিখছে তারা তো হিন্দু ধর্মের উপর কোথাও তো পড়ার সুযোগ নেই, তারা এমনিই লিখতেছে। তাহলে হিন্দু ধর্মের কি কোনো স্পেশালিস্ট মানুষের প্রয়োজন নেই? অন্য ধর্মে থাকতে পারে। এমনকি বুদ্ধিস্টদেরও আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বুদ্ধিস্ট, মানে পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ আছে, অর্থাৎ সেখানেও কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে বুদ্ধিস্ট শব্দটা আছে, বুদ্ধিস্ট নামে ডিপার্টমেন্ট আছে। তাদের রিসার্চ সেন্টার হলো বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার সেন্টার। তার মানে বৌদ্ধ ধর্ম নিয়ে আপনি গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করার নাই, কোথাও হিন্দু ধর্ম বা কোনো কিছু নাই। তাহলে এই যে নাই, এটার জন্য আমরাও সচেতন, আমাদেরও অসচেতনতা আছে। যেমন পালি এবং সংস্কৃত যখন এক ছিল, পালি আলাদা হয়ে পালিয়ান বুদ্ধিস্ট করেছে, সংস্কৃত হিন্দু স্টাডিজ করতে পারতো, কিন্তু আমাদের হিন্দু লোকজনরা বিশাল বুদ্ধিজীবী, বিশাল। তো এই অতিরিক্ত বুদ্ধিজীবীর কারণে কিন্তু আমরা বিপদের পর বিপদ। তো আমি বলবো যে এই যে রাষ্ট্রযন্ত্র বিপাদা সুলোকাচন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, দিন রাত্রি বিভিন্ন রকমের বিভিন্ন স্লটে আমাদের ABCD বিভিন্ন ক্যাটাগরিতে মিথ্যা প্রপাগান্ডা। থার্ড যেটা আমাদের ইন্টারনাল সমস্যা, যেমন আমাদের বিভিন্ন জাতপাতের একটা প্রবলেম, গুরুবাদের প্রবলেম, স্থানীয় প্রবলেম, এই যে প্রবলেম, একটা প্যাকেজের প্রবলেম, এই প্রবলেমগুলো যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, তার কিছু কর্মসূত্র ঠিক করে কমন জায়গা থেকে আমরা কিছু কাজ করতে পারি। কারণ সমস্যা এরকম যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? তো সেইখানে আমরা সেই জায়গা থেকে কি করে আমরা করতে পারি, সেখানে আমি বলবো যে আমাদের বয়স্করা যারা ছিল তারা তাদের মতন করছে। বয়স্কদের এত বেশি আর মানে ওরকম না করে, তারা তো আছেন মাথার মনি, কিন্তু তরুণ প্রজন্মের অনেক দায়িত্ব আছে এই জেনারেশনকে। তারা সত্যি এই যে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলোকে যৌক্তিকভাবে ডকুমেন্টেশন করে
তারা, আমি মনে করি যে তারা এগুলো নিয়ে কাজ করবে এবং তাহলেই একটা সুন্দর একটা সমাধান হবে। এবং আমরাও এই ডকুমেন্টেশন গুলো যদি কোনোভাবে রাষ্ট্রযন্ত্রের কাছে পেশ করতে পারি, দেখাতে পারি যে দেখুন এই অন্যায়, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যদি আমরা ষষ্ঠ মন্ত্রণালয়ের কাছে যাই, ষষ্ঠ উপদেষ্টার কাছে যাই, ষষ্ঠ মন্ত্রীর কাছে যাই, উনি কি একেবারেই উনি আমাকে ফেলে দিবে? উনি কি একটু হবে না? উনি আমার 100টার মধ্যে 10টা তো অন্তর্গ্রহণ করবেন। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা নক করতে পারি। আমরা শুধু আমাদের করছে না সেগুলো দিনরাত না বলে করার জন্য আমরা কি কি কাজ করতে পারছি সেটা আমাদের করা উচিত, যে আমরা করার জন্য কি কি কাজ করছি বা এখন পর্যন্ত কি কি করছি। আমরা একদিন আমাদের কি হয়েছে, শুক্রবার দিন আমরা কোন একটা ঘটনা ঘটলো, শুক্রবার দিন যে প্রেস ক্লাবে মানববন্ধন করলাম, সেদিন একটা পুনর্মিলনীর মতন, এই দাদা কেমন আছেন, এই বৌদি কেমন আছেন, হ্যাঁ অমুক সমুক। আর যদি একটু প্রভু কেন্দ্রিক কেউ হয়, বলবে হ্যাঁ প্রভু অমুক দিনের পোশাকটা কেমন হয়েছে, একাদশীর পোশাকটা কেমন হয়েছে, রাধারানীর ড্রেসটা দেখছেন কত সুন্দর। মানে এই কেন্দ্রিক হলো আলোচনা। মানে এটা একটা আমি দেখলাম যে এই মানববন্ধনগুলো এবং যারা মানববন্ধনে দাঁড়ায়, বিক্ষোভ সমাবেশে হাসতে হাসতে তারা দাঁড়ায়, হাসতেছে সবাই। মানে একটা ঘটনার জন্য একটা মানুষকে মেরে ফেলছে, তার জন্য মাইনরিটিরা মানববন্ধনে দাঁড়াইছে, সবার হাসি মুখ। তার মানে এই মানববন্ধনগুলো আমি দেখলাম অনেকটাই আমাদের একটা পুনর্মিলনীতে পরিণত হয়েছে। তো আমি মনে করি সত্যি সত্যি যদি আমরা মানববন্ধন করি, সত্যি সত্যি বিক্ষোভ এগুলো করি, সত্যি সত্যি সিস্টেমেটিক হইতে করি, অনেক কিছু করা সম্ভব। তো সেই জায়গাগুলোতে আমরা আগে ঠিক করা উচিত যে কি কি করণীয়, এবং এখানে এ ঠিক করছে এ ভুল করছে এগুলো না করে আমার কি করণীয়, আমি কি করতে পারি, আমার দায়িত্ব আমি কতটুকু কি পালন করতে পারি সেইটা করে। যেমন আমি এর আগে যখন আমার মনে হয়েছে বাংলাদেশে এত সমস্যা আমি পারবো না, আমি পারবো কি শিক্ষিত অংশটাকে আমি কিছুটা বুঝাইতে পারবো। তো আমি আমার শিক্ষিত অংশটার মধ্যে আমার কাজের পরিধিকে ছোট করে রাখছি। লাকিদি তার পরিধি মানবাধিকারের জায়গায় ফোকাস রেখেছে। এখন লাকিজি যদি বিভিন্ন সেক্টরে কাজ করতে শুরু করে, লাকিজি কিন্তু বিতর্কিত হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। যেমন আমি যখন এই শিক্ষিত পরিসরের বাইরে আমি যখন তৃণমূলে কাজ করতে গেছি, হাজার রকমের সমস্যা আমার গায়ের উপর চলে আসছে। হ্যাঁ, আমি আমার সাংগঠনিক 15 বছরে যত সমস্যা ফেস করি নাই, কোনো সমস্যা ফেস করি নাই, কিন্তু এই জোটে যখন আমি এই 1.5 বছরের মাত্র এই জোটে যখন ঢুকলাম, সেখানে রাম শাম যদু মধু তাদের চিনি না, এই আন্দোলনের মাঠ থেকে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, হ্যাঁ স্যার নমস্কার। কত সমস্যা ফেস করছি, কত প্রোপাগান্ডা ফেস করছি, কত মিথ্যাচার ফেস করছি, কথায় কথায় কথা রেকর্ড করে ব্ল্যাকমেইল করে। যেমন ধরেন আমি বললাম যে অমুক আমি ইলিশ মাছ খাই না, আমি ইলিশ মাছ খাই না, ওই নাটক কাটাতে কোনো বিষয় না, দিয়ে দিছে আমি ইলিশ মাছ খাই, মানে সেই কথা রেকর্ডিং করে, হ্যাঁ স্যার এটা ব্ল্যাকমেইল করা, এই যে আপনি তো এটা বলছেন। কত রকমের সমস্যা। তো এই যে সমস্যাগুলো কেন আমি ফেস করছি, আমি আমার পরিধির বাইরে যাই আমি করতে গেছি, তখন আমি কিন্তু প্রবলেমে পড়ছি। তো এই কারণে আমাদের বুঝতে হবে যে কার পরিধি কতটুকুন, ওই পরিধিতে জায়গায় যদি আমি আমার সীমাবদ্ধতা ঠিক রেখে যদি আমরা কাজ করি, লক্ষ্য উদ্দেশ্য থাকে, গোল থাকে, আমার যদি গোলটা ঠিক থাকে তাহলে আমি লক্ষ্যে যেতে পারবো। পরিষদে একটা কথা বলবো যে গোল কেন করতে, এটা বলে আমি আমার কথা শেষ করব। গোল কেন প্রয়োজন, আপনি দেখুন গীতার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই গোল দিয়ে শুরু করছেন। কি গোল দিয়ে শুরু করছেন আমরা অনেকে খেয়াল করি না, গীতার মধ্যে কিন্তু অনেক স্ট্রাকচারাল ভাবে সবকিছু সাজানো আছে। দেখুন প্রথমে অর্জুন বিষাদ যোগে সে প্রেক্ষাপটটা আছে, তারপরেই তিনি কি করছেন আত্মতত্ত্বের কথা বলছে। তুমি কে, তুমি চিন্ময় আত্মা, তুমি এই দেহ না, আত্মা অবিনশ্বর, অর্থাৎ আপনাকে চিনিয়ে দিল যে আপনি কে। এরপরে গোল কি, তুমি যদি ঠিক মতন এই পথে অগ্রসর হও সাধন জগতে, তুমি স্থিতপ্রজ্ঞ হতে পারবে। অর্থাৎ তোমার গোল স্থিতপ্রজ্ঞ এবং সেখান থেকে সেই পরমেশ্বরকে পাওয়া না। তাহলে দ্বিতীয় অধ্যায়তে প্রথমেই আত্মতত্ত্বের কথা বলে স্থিতপ্রজ্ঞের কথা বলল, কারণ কি তোমাকে চিনিয়ে দিল যে তুমি কে এবং তুমি কোথায় যাবে। তো আমরাও ওইভাবে আমাদের যে আমি কে, আমার অ্যাবিলিটি কতটুকুন, আমি কোথায় যাইতে পারি, ওইভাবে যদি আমরা দেখাতে পারি অনেক কাজ করা সম্ভব। এবং আমি চাই সত্যি সত্যি একজন মানবাধিকার কর্মী হিসাবে হাউমাউ কাউ না করে ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কিছু কাজ করা। তো সবার কল্যাণ হোক। আবারও ধন্যবাদ আমি HSCBM কে দিব যে আমাকে ডাকার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা যে আমাকে সুযোগ দিয়েছেন। আপনাদের কল্যাণ এবং আপনাদের ঋদ্ধি কামনা করি। এবং আরো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মানবাধিকার কর্মী আমাদের ধীমান দাকে, আমেরিকা প্রবাসী। উনি যেভাবে কাজ করছে এবং উনি যা করেছে, আমি আসলে ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের।